ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো, গতদিন স্ট্রিং কিভাবে ইনপুট নিতে হয় এবং কিভাবে প্রিন্ট করতে হয় এটা সম্পর্কে একটু বলছিলাম। তো আজকে একটু কোড করে দেখবো যে এগুলো আসলে কাজ করে কিনা এবং কিভাবে কাজ করে। তো একটু রিভিউ করি। ক্যারেক্টার অ্যারে আর স্ট্রিং এর মধ্যে ডিফারেন্স যেটা ছিল, ক্যারেক্টার অ্যারের মধ্যে কি থাকে, অনেকগুলো ক্যারেক্টার থাকে। হ্যাঁ, আর একটা ক্যারেক্টার অ্যারেকে তখন স্ট্রিং বলা যাবে যখন কিনা এই অ্যারেটার মধ্যে একটা স্পেশাল একটা সিম্বল থাকবে যেটার নাম হলো নাল ক্যারেক্টার। অর্থাৎ এই নাল ক্যারেক্টারটা যদি থাকে তখন সেটাকে একটা স্ট্রিং বলবো আমরা। তো এখন স্ট্রিংটার লেন্থটা পুরোপুরি ডিটারমাইন করবে এই নাল ক্যারেক্টারটা কোন পজিশনে আছে, সেটা দ্বারাই নির্ধারিত হবে স্ট্রিংটা কতটুকু। অ্যারের সাইজ যতই হোক না কেন, যখনই অ্যারের যে কোনো একটা পজিশনে প্রথম যেই নাল ক্যারেক্টারটা পাওয়া যাবে সেখানেই স্ট্রিং এর লেন্থটা শেষ হয়ে যাবে। এর পরের অ্যারেতে যদি আরো ফাঁকা জায়গা থাকে অথবা অ্যারের ভিতরে যদি সেখানে অন্য কোনো ক্যারেক্টারও থাকে, সেগুলো স্ট্রিং এর পার্ট হিসেবে কাউন্ট হবে না। তাহলে আমরা এখন দেখি এই স্ট্রিং রিড করা রাইট করার ব্যাপারে বলেছিলাম। স্ট্রিং যদি রিড করতে হয় তখন স্ক্যানএফ এই ফাংশনটাকে ইউজ করা যায়, স্ক্যানএফ পার্সেন্টেজ, এরপর কমা দিয়ে স্ট্রিংটার নাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নামের আগে, স্ট্রিং এর যে নাম তার আগে এম্পারসেন্ট সাইনটা দেওয়ার প্রয়োজন হয় না। যখন একটা ইন্টিজার রিড করা হয় অথবা একটা ফ্লোট বা ডাবল রিড করা হয়, তখন কিভাবে রিড করেছি, স্ক্যানএফ দিয়ে যখন রিড করেছি তখন এরকম কিছু একটা লিখতে হয়েছে, তাই না? এখানে একটা এম্পারসেন্ট সাইন, এটা বাধ্যতামূলক ছিল। আর এখানে যখন একটা স্ট্রিং কে রিড করবো তখন এই এম্পারসেন্ট সাইনটা আমি দিব না। তো এই এম্পারসেন্ট সাইনটা স্ট্রিং এর সময় কেন লাগে না, এটা একটু সংক্ষেপে বলি। দেখো, যখন প্রিন্টএফ ফাংশনটা কল করা হয়, প্রিন্টএফে আসি আগে। হ্যাঁ, প্রিন্টএফে যখন কোনো একটা ভ্যালু রাইট করা হয় তখন এম্পারসেন্ট ইউজ করিনি আমরা, ঠিক আছে? কারণ প্রিন্টএফ ফাংশন দিয়ে যখন কোনো একটা জিনিস রাইট করব তখন শুধুমাত্র ভেরিয়েবলটার ভ্যালুটা দরকার হয়। তো এই জিনিসটা যদিও ফাংশন পড়ানোর সময় শিখবো, কিন্তু আগে হচ্ছে হালকা একটু আইডিয়া দিয়ে রাখি যে যখন কিনা একটা ফাংশনের ভিতরে কোনো একটা ভ্যালু পাঠানো হয়, যেভাবে করে এন পাঠানো হচ্ছে, এন এর ভ্যালুটা পাঠানো হচ্ছে এই প্রিন্টএফ ফাংশনটার কাছে, ঠিক আছে? প্রিন্টএফ একটা লাইব্রেরি ফাংশন। এই ফাংশনের ভিতরে যদি কোনো ভ্যালু প্রোভাইড করা হয় তখন সে ওই ভ্যালুটা ইউজ করে কোনো একটা অপারেশন পারফর্ম করতে পারে। প্রিন্টএফ ফাংশনের কাজ কি, তাকে যেই ভ্যালুগুলো দেওয়া হয় সেগুলো সে কনসোলে দেখায়। তো প্রিন্টএফ ফাংশনে যখন এন টা পাঠানো হচ্ছে তখন জাস্ট এন এর মান কত এটা পাঠানো হয়। আর স্ক্যানএফ ফাংশনে এন এর ভিতরে কোনো একটা কিছু
অ্যাসাইন করতে হবে, এর ভিতরে কোনো একটা ইনপুট নিতে হবে। তখন যখন কোন একটা ভেরিয়েবলে কোন কিছু একটা ইনপুট নিতে হবে, তখন শুধুমাত্র তখন আসলে তার ভ্যালু এখন কত আছে সেটা কোনো ম্যাটার করে না। ধরো এক্স এর ভিতরে এক্স একটা ভেরিয়েবল আছে এবং এক্স এর ভিতরে আছে, এটা হলো এক্স, এক্স এর ভিতরে আছে 5। যদি তোমাকে এক্স এর ভ্যালুটা প্রিন্ট করতে বলা হয়, তখন যেটা দরকার হবে এই এক্স এর ভিতরে এখন কত আছে এইটা দরকার হবে, যখন কিনা তোমাকে এক্স এর ভ্যালুটা প্রিন্ট করতে হবে। তো এক্স এর ভ্যালু কত এখন সেটা বোঝার উপায় হলো এভাবে করে কোন একটা ফাংশনে এনটাকে পাঠানো, জাস্ট এন। হ্যাঁ, আর যদি এমন হয় যে এন এর ভিতর এক্স এর ভিতরে, সরি, এক্স এর ভ্যালু পাঠাতে হলে এখানে এক্স লিখতে হবে আর কি এর জায়গায়। আর যদি এমন হয় যে এক্স এর ভিতরে কোন একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে, এক্স এর ভিতরে 20 অ্যাসাইন করতে হবে, x equals 20, তখন কিন্তু এখানে বর্তমান ভ্যালুটা কত আছে এইটা কোনো ম্যাটার করে না, শুধুমাত্র নতুন ভ্যালুটা কত আসছে সেটাই ম্যাটার করে। কিন্তু এই যে এক্স এর ভিতরে যে 20টা লিখতে হবে, এইটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এক্স কোথায় আছে, এক্স র্যামের কোথায় আছে। হ্যাঁ, তো এক্স কোথায় আছে এইটা বোঝার জন্য যেটা করা হয় এই এম্পারসেন্ট সাইনটা ইউজ করা হয়। এটা মানে হচ্ছে এম্পারসেন্ট এন, এটা মানে হলো অ্যাড্রেস অফ এন। এন যেখানে আছে সেই অ্যাড্রেসটা স্ক্যানএফ এর মধ্যে দরকার হয়, যাতে করে কিনা সে এই স্ক্যানএফ ফাংশনটা যাতে করে সেই অ্যাড্রেসে কোন একটা ভ্যালু বসাতে পারে। তো স্ট্রিং এর ক্ষেত্রে যেটা হয়, শুধুমাত্র স্ট্রিং বা অ্যারের ক্ষেত্রে বাই ডিফল্ট তাদের নামটাই, ভেরিয়েবলের নাম দিয়েই তাদের অ্যাড্রেসটা পাওয়া যায়। হ্যাঁ, তো জাস্ট তুমি যদি বলো নেম, তাহলেই এই নেমের অ্যাড্রেসটা পাওয়া যাবে, অর্থাৎ এই স্ট্রিংটা কোথায় আছে সেই অ্যাড্রেসটা পাওয়া যাবে। কারণ কি দেখো, এই যে নেম যে স্ট্রিংটা, এখন দেখো ইন্টিজারের ক্ষেত্রে আহ ইন্টিজারের ক্ষেত্রে ইন্টিজারের সাইজটা ঠিক করা যে 4 বাইট হবে, তারপর ক্যারেক্টারের ক্ষেত্রে 1 বাইট হবে, বাট স্ট্রিং কিন্তু যে কোনো সাইজেরই হতে পারে, তাই না? তো স্ট্রিং রিড করা আর ইন্টিজার রিড করা দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। ইন্টিজার প্রিন্ট করা আর স্ট্রিং প্রিন্ট করা দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। তো স্ট্রিং প্রিন্ট করার জন্য যেটা করতে হয় যে তার অ্যাড্রেসটা বলে দিতে হয়, এরপর সেই অ্যাড্রেস থেকে, ধরো এখানে আছে স্ট্রিংটা মেমোরি এই লোকেশনে, বোঝার সুবিধার্থে একটা একটা করে এখানে ধরো নিচে নামা মানে হলো অ্যাড্রেস চেঞ্জ হওয়া, ঠিক আছে? তাহলে এই নেম যে ভেরিয়েবলটা সেটা যেটা করে, এর প্রথম যে ক্যারেক্টারটা সেটা কোথায় আছে সেই অ্যাড্রেসটা বলে। এরপরে প্রিন্টএফ এর কাজ কি বা স্ক্যানএফ এর কাজ কি, এই অ্যাড্রেস থেকে প্রিন্টএফ কি করবে, এই অ্যাড্রেস থেকে একটা একটা করে ক্যারেক্টার প্রিন্ট করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত নাল ক্যারেক্টারটা পাওয়া যায়। স্ক্যানএফ যেটা করবে, স্ক্যানএফ হলো কোথা থেকে রিড করতে হবে সেইখান থেকে একটা একটা করে
ক্যারেক্টার বসাবে এখানে যতক্ষণ না পর্যন্ত ইনপুটের ভিতরে নাল ক্যারেক্টার পাওয়া যায়। ওকে, যাই হোক, এটা জাস্ট স্ক্যানএফ এ কেন অ্যাম্পারস্যান্ড ইউজ করা হয় না, এটা সহজ অ্যান্সার হলো যে স্ট্রিং বা অ্যারে এটা এমনিতেই তাদের অ্যাড্রেসটা দেয় জাস্ট ভেরিয়েবলের নাম দিয়ে। আসি তাহলে এখন স্ক্যানএফ দিয়ে যদি রিড করা হয় বা ইনপুট নেওয়া হয় তখন সমস্যাটা কি ছিল? তখন সমস্যা হলো যে ইনপুটের ভিতরে যদি হোয়াইট স্পেস থাকে, স্ক্যানএফ সেটাকে একবারে রিড করতে পারে না। ইনপুটের ভিতরে যদি হোয়াইট স্পেস থাকে তখন স্ক্যানএফ যেটা মনে করে, এই স্পেসের আগে যা আছে সেটাকে একটা ইনপুট মনে করে, স্পেসের পরে যা আছে সেটাকে আরেকটা ইনপুট মনে করে। হ্যাঁ, তো সে করে কি, যে এই এতটুকু নিয়ে হচ্ছে, এই যে এখানে স্ক্যানএফটা লেখা হয়েছে, সে যেটা করে এই স্পেস পাওয়ার আগ পর্যন্ত যা আছে এতটুকু হলো এই নেমের ভিতরে অ্যাসাইন করে। নেক্সট স্ক্যানএফ এ আবার এই যে পরবর্তী এইখান থেকে রিড করা শুরু হবে নেক্সট স্ক্যানএফ এ। ঠিক আছে, তো স্ক্যানএফ আসলে যেভাবে কাজ করে, যদি পার্সেন্টেজ দেই, আর হলো আহ, যদি স্পেস সহ ইনপুট নিতে হয় তখন সেটার জন্য যেই ফাংশনটা ইউজ করব সেটা হলো গেটস। এই গেটস দিয়ে যদি রিড করি তাহলে সেক্ষেত্রে যেটা হবে, এই স্পেস সহ পুরো জিনিসটাই স্ট্রিং এর মধ্যে চলে আসবে। এখানে এই প্রোগ্রামটা রান করলে কি আউটপুট হবে সেটা ডান পাশে দেখানো হয়েছে। এখানে দেখো এই জিনিসটা বুঝো কিনা। এক ফার্স্ট হলো যেহেতু স্ক্যানের দেওয়া আছে, প্রথমে একটা ইনপুট চাওয়া হয়েছে, এইটা হলো এই পুরো লাইনটা হলো সেই ইনপুটটা দেওয়া হয়েছে, এখানে এই যে ইনপুট হিসেবে অ্যারো দিয়ে পয়েন্ট করা আছে। আবার সেই ইটাই স্ট্রিংটাই পার্সেন্টেজ দিয়ে প্রিন্টএফ দিয়ে প্রিন্ট করে দেওয়া হয়েছে। প্রিন্ট করার সময় দেখা গেছে যে জাস্ট বিল পর্যন্ত প্রিন্ট হয়েছে, বাকিটুকু আর প্রিন্ট হয়নি। কারণ কি, বিলের পরে যতটুকু ছিল সেটা আসলে স্ট্রিং এর মধ্যেই নাই, স্ক্যানএফ যেটা করে ওই স্পেসের পরেরটুকু আর নেয় না। তো গেটস দিয়ে যদি রিড করা হয় তখন যেটা হবে, গেটস যেটা করে এখানে ইনপুট দেওয়ার পরে আমরা হলো এন্টার প্রেস করি, তাই না? তো এন্টার প্রেস করা মানে হলো একটা নিউ লাইন ইনপুটের ভিতরে ঢোকা বা স্ট্রিমের ভিতরে ঢোকা, ইনপুট স্ট্রিমের ভিতরে। হ্যাঁ, অর্থাৎ ধরো এরকম একটা টেম্পোরারি প্লেস আছে যেখানে শুরুতে কিবোর্ডের ইনপুট গুলো আসে। তো স্ক্যানএফ যেটা করে এই টেম্পোরারি প্লেস যেটাকে ধরো স্ট্রিম বলতেছি, ইনপুট স্ট্রিম, এখান থেকে স্ক্যানএফ হলো ইনপুট নেয় আর কি। তো যখন কিনা গেটেস দেয়া হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ যখন কিনা গেটেস দিয়ে রিড করা হচ্ছে তখন এই যে স্ট্রিং এর ভিতরে, এই স্ট্রিমের ভিতরে এইটা আছে। তো স্ক্যানএফ হলে যেটা করতো যে এইখানে স্পেস পাওয়ার পরে থেমে যেত, এরপরে এতটুক হচ্ছে আর নিত না। আর গেটেস যেটা করে রিড করতে থাকবে, হোয়াইট স্পেস পেলেও রিড করতে থাকবে, যখন দেখবে যে একটা নাল ক্যারেক্টার, সরি, একটা নিউ লাইন পাওয়া গেছে তখন সে ইনপুট নেওয়া বন্ধ করে দিবে। ঠিক আছে, যখন এরকম একটা নিউ লাইন পাওয়া যাবে তখন সে ইনপুট নেওয়া বন্ধ করে দিবে। এরপরে পরে যদি কিছু থাকে সেগুলো পরের ইনপুটে যাবে। তো আহ, এই স্ক্যানএফ আর গেটেস এর একটা এক্সাম্পল তাহলে দেখে ফেলি।
গত ক্লাসে একটা এক্সাম্পল দেখেছিলাম যে এই কোন একটা স্ট্রিং এর ভিতরে কয়টা আপার কেস ক্যারেক্টার আছে সেটা কাউন্ট করতে হবে। যেমন এই স্ট্রিংটার ভিতরে 3টা আপার কেস ক্যারেক্টার আছে। তো এটার যদি রান করি তাহলে রেজাল্টটা ছিল 3। এখানে একটুখানি কাউন্ট ইকুয়াল টু 0টা দিতে হবে আর কি, অ্যাম্বিগুইটি আমরা রাখতে চাই না কোনো ধরনের। তো যেটা করব আজকে, যে এই স্ট্রিংটাকেই এবার কিবোর্ড থেকে ইনপুট নিব। এখানে যেরকম কোডের মধ্যে হার্ড কোড করে দিয়েছিলাম সেটা না করে কিবোর্ড থেকে ইনপুট নিব, কেমন? তো এটা যদি করি, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, বলো। না স্যার, নেট ছিল না তো স্যার, এই কারণে স্যার লেট করে জয়েন হয়েছে স্যার, সেটার জন্য। আচ্ছা, আজকে অ্যাটেন্ডেন্স এত কম কেন বলো তো? স্যার অ্যাটেন্ডেন্স মেবি স্যার, মেবি মনে হয় স্যার, মানে বৃষ্টি হইতেছে তো অনেক জায়গায় স্যার, ওর কারণে স্যার অনেক জায়গায় স্যার নেট চলে যায় স্যার, মানে আমার বাসায় স্যার মাত্র নেট আসছে স্যার। এই যাদের নেট আছে ক্লাস কিন্তু মিস করা যাবে না, জি স্যার। ঠিক আছে? থ্যাংক ইউ। আহ, যদি হচ্ছে একদমই পসিবল না হয় সেক্ষেত্রে তো কিছু করার নাই, কিন্তু ক্লাস কিন্তু মিস করা যাবে না। আর শোনো, যেটা বলছিলাম যে নেক্সট স্যাটারডেতে একটা সিটি নিব স্ট্রিং এর উপরে, ঠিক আছে? তো জি স্যার। যাদের অলরেডি আগের 2টা সিটি যদি ভালো নাও হয়, তাহলেও কিন্তু দেখো আরো 3টা সিটি নিব। সেই 3টা সিটিতেই কিন্তু ভালো করতে হবে, ক্লাস টেস্টের 40% মার্কস যদি তুমি এনশিওর করতে চাও। যাদের আগের সিটিগুলো ভালো হয়েছে তাদের তাদেরও নেক্সট সিটিটা ভালো করতে হবে, কারণ অ্যাটলিস্ট 3টা যদি ভালো হয় তাহলে তুমি শিওর থাকতে পারবা যে ঠিক আছে তোমার ক্লাস টেস্টের মার্কটা এনশিওর হয়েছে। 3টা সিটির ভালো মার্কস হওয়ার আগ পর্যন্ত কিন্তু কোনো আহ, আর কি ক্লাস মিস করা বা হলো যে সিটির আগে না পড়া, এই জিনিসগুলো কিন্তু করা যাবে না। জি তো স্যার। আসি, হ্যাঁ, ওকে। স্যার সিটির স্যার সিলেবাসটা স্যার যদি একটু বলে দিতেন স্যার। সিটিটা স্ট্রিং এর উপর নিব, নেক্সট সিটিটা, হ্যাঁ। জি স্যার। স্যার ওকে। এই মানে এইবারে স্যার, মানে মঙ্গলবারে স্যার, না নেক্সট না না মঙ্গলবারে? না না, শনিবার, নেক্সট শনিবার। নেক্সট শনিবার। বুঝতে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। তো আমরা তাহলে দেখি, যেখানে ছিলাম, স্ক্রিন শেয়ার দিই। তাহলে আহ, এখান থেকে এখান থেকে তাহলে দেখো, এই প্রথম যেই কোডটা দেখেছিলাম, প্রথম কোডটারই একটু ডিফারেন্ট ভার্সন আর কি। জাস্ট যেটা করেছিলাম যে হার্ড কোডের এখানে স্ট্রিং এর লেন্থটা না দিয়ে, এখানে যেরকম এই শুরুতে একটা হার্ড কোডের লেন্থ দিয়েই প্রোগ্রামটা সলভ করেছিলাম। এরপরে যেটা দেখেছিলাম যে স্ট্রিং এর ক্ষেত্রে আর কি যে কোনো লেন্থই তো হইতে পারে। তো এভাবে হার্ড কোডের কোনো লেন্থ ইউজ না করে স্ট্রিং এর শেষ পর্যন্ত কিভাবে ট্রাভার্স করা যায় এটার জন্য দেখেছিলাম যে এই কন্ডিশনের এখানে দিতে হবে স্ট্রিংটার নাম যদি str হয়, এখানে নট ইকুয়ালস টু নাল ক্যারেক্টার, এটা দেয়া যেতে পারে নট ইকুয়ালস টু 0, এইটা দিলেও হবে। যদি জাস্ট str দেই তাহলেও হবে, ঠিক আছে? তো এই কোডটাই আবার রান করি, তারপরে পরবর্তী কোডগুলো দেখাই। এই কোডটা যেটা করতেছিল যে কয়টা আপার কেস লেটার আছে, আপার কেস লেটার কিভাবে বুঝতেছিলাম
যদি স্ট্রিং এর কোন একটা ক্যারেক্টার কিভাবে অ্যাক্সেস করা যায়, ইন্ডেক্স দিয়ে, তাই না? যেমন অ্যারের একটা এলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য এরকম স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে কোন একটা ইন্ডেক্স দিতে হয়। তো স্ট্রিং এর ক্যারেক্টার অ্যাক্সেস করার ক্ষেত্রে স্ট্রিং এর নামের পরে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে ইন্ডেক্স দিতে হয়, তাহলে একটা ক্যারেক্টার পাওয়া যায়। str সাবস্ক্রিপ্ট বা str এর পর স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আই দেওয়া মানে হলো এই স্ট্রিং এর আইতম ক্যারেক্টারটা। তো আইতম ক্যারেক্টারটা যদি এ থেকে জেড এর মধ্যে হয়, তার মানে এটা একটা আপার কেস লেটার। তো এখানে এই স্ট্রিং এর শুরু থেকে, অর্থাৎ পজিশন 0 থেকে যতক্ষণ না পর্যন্ত নাল ক্যারেক্টার পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে চেক করা হচ্ছে এ থেকে জেড এর মাঝে আছে কিনা। যদি এ থেকে জেড এর মাঝে থাকে, তাহলে কাউন্ট প্লাস প্লাস করে দেওয়া হয়েছে। ঠিক আছে? স্যার হ্যাঁ, এটা কি বলো। আরেকবার একটু দিবেন স্যার, বুঝলাম না স্যার। দাঁড়াও, কোনটা? এই এই যে স্যার কোডটা? দেখা এই স্যার যে কোডের এই যে স্যার আপনার এই এই যে স্যার কন্ডিশনটা নাকি ইফটা ফর বলো তো? থেকে স্যার, এই যে স্যার ফর ফর আই পর ইকুয়াল থেকে। টু 0 হলে স্যার এখান থেকে স্যার বুঝতেছি আচ্ছা, না ঠিক স্যার। আছে, তুমি একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো। এই যে স্ট্রিংটা এখানে অ্যাসাইন করা হয়েছে, এই স্ট্রিং এর লেংথ আর 50, এই দুইটা কি সেম? সরি স্যার, স্যার কথা আটকে গেছে স্যার, আরেকবার একটু বলবেন স্যার। আচ্ছা, ধরো এই স্ট্রিং এর এখানে 34টা ক্যারেক্টার আছে। হ্যাঁ, জি স্যার। এই জি স্যার। অ্যারের এখানে ইনিশিয়ালাইজ করা হয়েছে, অ্যারের সাইজটা বলা হয়েছে 50। এখন বলো তাহলে অ্যারের সাইজ কত আর স্ট্রিং এর সাইজ কত? স্যার এরর সাইজ আর হ্যাঁ, অ্যারের সাইজ কত আর স্ট্রিং এর সাইজ কত, এটা কি বলতে পারবা? স্যার এখানে ইন্টের সাইজ স্যার 34 হবে স্যার। হ্যাঁ, আর অ্যারের সাইজ হবে এরর সাইজ স্যার 50 স্যার। 50 হবে। যদি এটা না দেয়া হয়, তখন অ্যারের সাইজ কত? স্যার তখন স্যার আনুমানিক একটা স্যার মান ধরে নিব স্যার। না না, আনুমানিক ধরা যাবে না। যদি এইভাবে হয়, তখন যেটা হবে, অ্যারের সাইজটা হবে স্ট্রিং এর সাইজ প্লাস 1, 35। 35। ঠিক মানে আছে? স্যার স্ক্রিনের সাইজ প্লাস মানে প্লাস 1 করে স্যার এরর সাইজটা বসাতে হবে অ্যারের স্যার। সাইজটা পাওয়া যাবে তখন, হ্যাঁ। কারণ কি, এই স্ট্রিং এ আছে 34টা ক্যারেক্টার। 34টা ক্যারেক্টার এই অ্যারেতে রাখতে হবে, প্লাস আরেকটা ক্যারেক্টার হলো নাল ক্যারেক্টার, যেটা কিনা অ্যারের শেষেতে রাখতে হবে। সুতরাং অ্যারের সাইজ হবে 35। তো অ্যারে শেষ হয়েছে কিনা এটা বোঝার জন্য যেটা করব, অ্যারের শুরু থেকে, অর্থাৎ স্ট্রিং শেষ হয়েছে কিনা, স্ট্রিং এর শুরু থেকে, অর্থাৎ অ্যারের 0 ইন্ডেক্স থেকে আমরা ট্রাভার্স করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত স্ট্রিং এর ভিতরে নাল ক্যারেক্টার পাওয়া যায়। যদি নাল ক্যারেক্টার পাওয়া যায়, তখন লুপ থেকে বের হয়ে যাব। আর না হলে প্রত্যেকটা ক্যারেক্টার চেক করতে থাকবো। এখানে এটা এভাবেই লিখি, যতক্ষণ না পর্যন্ত নাল ক্যারেক্টার পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চেক করতে থাকবো। এরপরে যখন নাল ক্যারেক্টার যদি না পাই, তাহলে চেক করব যে এটা আপার কেস লেটার কিনা, অর্থাৎ এ থেকে জেড এর মধ্যে কিনা। যদি এ থেকে জেড এর মধ্যে হয়, কাউন্ট প্লাস প্লাস করে দিব। এখানে লেন্থটাও প্রিন্ট করে দেই, লেন্থ পার্সেন্ট ডি, কাউন্ট পার্সেন্ট ডি। এখানে লেন্থটা প্রিন্ট করার জন্য কোন ভেরিয়েবলটা ইউজ করা যাবে? আই যদি দিয়ে দেই, তাহলে আই এর মাধ্যমে লেন্থটা পেয়ে যাব, তাই না? কারণ আইটাকে 0 থেকে শুরু করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত নাল ক্যারেক্টার পাওয়া যায় নাই, ততক্ষণ পর্যন্ত আই প্লাস প্লাস করা হয়েছে। অর্থাৎ স্ট্রিং এর যখন একদম শেষ, আই এর মানটা চেঞ্জ হইতে হইতে এক এক করে বাড়তে বাড়তে একদম স্ট্রিং এর লেন্থের সমপরিমাণ হয়ে গেছে। সুতরাং লুপ থেকে বের হওয়ার পর আই এর মানটাই হচ্ছে স্ট্রিং এর লেন্থ। এটাকে যদি এখন রান করে দেই, তাহলে যেটা বলবে যে লেন্থ হলো 34, কাউন্ট হচ্ছে 3। এখানে যদি 100ও দেই, তাহলেও লেন্থ 34ই বলবে। এখন আসি যে এই জিনিসটাকে
এই জিনিসটাকেই কিবোর্ড থেকে এবার ইনপুট নিব। ঠিক আছে, কিবোর্ড থেকে যদি ইনপুট নেই এরকম একটা স্ট্রিং কে, তখন কি করব? দেখো, এটা বাদ। কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য যদি স্ক্যানএফ ইউজ করা হয়, আগের প্রোগ্রামের সাথে জাস্ট এই ইনপুটটা ডিফারেন্ট নেওয়া হয়েছে। দেখো, যদি হলো হার্ড কোডেড থাকে, আচ্ছা, যদি হার্ড কোডেড থাকে, দেখো এক্ষেত্রে কিন্তু এই সাইজটা না বলে দিলেও হচ্ছে, তাই না? কারণ ডান পাশে যেই ভ্যালুটা আছে সেখান থেকে সাইজটা অটোমেটিক নিয়ে নিবে। তো যদি 34 সাইজের স্ট্রিং হয়, জাস্ট 35 সাইজের অ্যারে হলেই হচ্ছে। 100 সাইজের স্ট্রিং হলে 101 সাইজের অ্যারে হলেই হচ্ছে। যদি তুমি না জানো স্ট্রিং এর সাইজটা কত হবে, তখন আমরা জানবো না। যখন কিনা কিবোর্ড থেকে ইনপুট নিব, তখন কি আমরা আগে থেকে বলতে পারবো যে ইউজার কয়টা কত লেংথের স্ট্রিং দিবে? না এটা কিন্তু স্যার, আমরা বলতে পারবো না, তাই না? না স্যার তাহলে বলতে পারবো। এখানে যেহেতু আমরা জানি না, আমরা একটু বড় সড়ো সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করে রাখি। আমরা জানি যে ইউজার যত বড় স্ট্রিং দিক না কেন, ম্যাক্সিমাম 100টা ক্যারেক্টারের বেশি সে দিবে না। 100টা ক্যারেক্টারের বেশি যদি সে না দেয়, অ্যারের সাইজটা তাহলে কত দিব বলতো? বলেছি ইউজার সর্বোচ্চ 100টা ক্যারেক্টার, 100 লেংথের স্ট্রিং দিতে পারে। তখন অ্যারের সাইজটা কত দিয়ে ডিক্লেয়ার করব? 101 100 দিই স্যার। না, 101 101 দিয়ে। কারণ হলো একটা নাল ক্যারেক্টারের জন্য রিজার্ভ রাখতে হবে একটা পজিশন। তো এই স্ক্যানএফ দিয়ে যদি এখন রি ইনপুট নেই, দেখো তাহলে যেটা হবে এ বি সি ডি 1 2 3 4, ঠিক আছে, সিএসসি 1111, এসপিএল, থিওরি, সেকশন কে, এরকম কিছু একটা দিলাম। বলতেছে যে লেংথ হলো 36, কাউন্ট হলো 3। কাউন্ট 3 কোথেকে আসছে? এই যে জাস্ট সিএসসি 3টা আপার কেস লেটার দিয়েছিলাম, এখান থেকে কাউন্ট 3 আসছে। ঠিক আছে, তো যদি অন্যরকম কিছু একটা দেই, ঠিক আছে, ধরো এরকম কিছু একটা দিলাম যে এ বি সি ডি ই এফ জি এইচ, এখানে লেংথ আসছে 8, কাউন্ট আসছে 4। হ্যাঁ, যদি এরকম দেই, ধরো বিল, বিল দিলে লেংথ আসছে 4, কাউন্ট আসছে 1। যদি দেই বিল গেটস, এই স্ট্রিং এর ভিতরে কাউন্ট আসা উচিত 10, কিন্তু সরি, লেংথ আসা উচিত 10, কাউন্ট আসা উচিত 2, কিন্তু এখানে যেটা হয়েছে লেংথ আসছে 4, কাউন্ট আসছে 1। এর কারণ কি? কারণ হলো স্ট্রিং এর ভিতরে শুধুমাত্র এই স্পেস এর আগ পর্যন্ত ঢুকছে। স্ক্যানএফ দিয়ে যদি ইনপুট নেই, তাহলে যেটা হয় স্পেস এর আগ পর্যন্ত ঢুকে। যদি এই প্রবলেমটা এড়াইতে চাই, তখন যেটা করতে হবে, স্ক্যানএফ ইউজ না করে ইউজ করব গেটএস। ঠিক আছে, 10 2, এবার ঠিক আছে না? 10টা 10 সাইজের স্ট্রিং, 2টা হলো আপার কেস লেটার। বড় কিছু একটা যদি দেই, হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিএস 111, এসপিএল
থিওরি সামার 2020। এটার লেন্থ আসছে 57, কাউন্ট আসছে 10, অর্থাৎ এখানে 57টা ক্যারেক্টার আছে এবং সাইজ হচ্ছে 10, সরি আপার কেস লেটার হলো 10টা। তো দেখো স্ট্রিং এর লেন্থ বের করার জন্য এটাই আমরা করব যে কতক্ষণ পর্যন্ত নাল ক্যারেক্টার না পাওয়া যায় ততগুলাই হলো ইউজার ইনপুট। অ্যারে যখন ইনপুট নিয়েছি তখন কিন্তু আলাদাভাবে আগে আমরা জিজ্ঞেস করে নিছি যে কয়টা নাম্বার ইনপুট নেওয়া হবে, তাই না? অ্যারের সাইজটা আগে ইনপুট নিতে হয়েছে আলাদাভাবে, এবং অ্যারের সাইজটা আলাদা একটা ভেরিয়েবলে সবসময় মেনটেন করা লাগছে, যে এন দিয়ে একটা ভেরিয়েবল দিয়ে যে অ্যারেতে কয়টা নাম্বার আছে সেটা মেনটেন করা লাগছে। স্ট্রিং এর ক্ষেত্রে এটা দরকার হয় না, কারণ স্ট্রিং এর কন্টেন্ট থেকেই তার লেন্থটা বের করে নেওয়া যায়। তাহলে আসি এবার এই প্রবলেমটাকেই, যেটা করব যে আহ, একটা এখানকার একটা প্রবলেম দেখব যে write a program that takes as input a string and toggles cases of the letters in it. So কেসটাকে টগল করতে হবে, ঠিক আছে? অর্থাৎ যেই ক্যারেক্টার গুলো আপার কেসে আছে সেই ক্যারেক্টার গুলোকে লোয়ার কেস করতে হবে। ফর এক্সাম্পল এটা যদি একটা স্ট্রিং হয়, যে এটা ধরা হচ্ছে স্ট্রিং, হ্যাঁ। তো এখানে যেটা করতে হবে এই কেসটাকে টগল করে দিব, এই জিনিসটা হয়ে যাবে এরকম কিছু একটা, অর্থাৎ আপার কেস গুলো লোয়ার কেস হয়ে যাবে, লোয়ার কেস গুলো আপার কেস হয়ে যাবে। এই জিনিসটা কিভাবে করা যায়, প্রত্যেকটা লেটারকে আমরা হচ্ছে আপার কেস কিনা এটা চেক করার জন্য অলরেডি একটা কোড দেখছি, তাই না? প্রত্যেকটা লেটার আপার কেস কিনা এটার জন্য কন্ডিশনটা ছিল এরকম যে ইফ stri less than equals to a, sorry, greater than equals to a, and stri less than equals to z, এটা মানে হলো আপার কেস লেটার। লোয়ার কেসের জন্য কন্ডিশনটা কি হবে, এইটার সাথে একদম সিমিলার হবে, কিন্তু ক্যাপিটাল এর জায়গায় হবে স্মল এ, ক্যাপিটাল জেড এর জায়গায় হবে স্মল জেড। এটা যদি লিখি তাহলেই সেটা হয়ে যাবে লোয়ার কেস লেটারের জন্য কন্ডিশন। এখন যেটা করতে হবে, আপার কেস হইলে সেটাকে লোয়ার কেস করে দিতে হবে, লোয়ার কেস হলে সেটাকে আপার কেস করে দিতে হবে। এবার সরাসরি করে চলে যাই। একটা স্ট্রিং ইনপুট নেওয়া হলো, এ পর্যন্ত ঠিক আছে। এবার কাউন্টটাকে আর প্রিন্ট না করি, আমি এটাকে নতুন একটা ফাইলে লিখি। তো যদি হচ্ছে আপার কেস হয় তখন যেটা করব সেটাকে লোয়ার কেস করে দিব, চেঞ্জ টু লোয়ার কেস। আর যদি লোয়ার কেস হয়
চেঞ্জ টু আপার কেস। ঠিক আছে, তো এইটা আমি হচ্ছে কুইকলি জাস্ট একটা লাইব্রেরি ফাংশন ইউজ করে করে দেখাবো, তারপর লাইব্রেরি ফাংশন ইউজ না করে সেম জিনিসটাই আবার করে দেখাবো। দেখো, তো আপার কেস থেকে লোয়ার কেস, লোয়ার কেস থেকে আপার কেস, এটার জন্য ই আছে, একটা লাইব্রেরি আছে, সেটা হলো এই যে ctype.h, এই ধরনের অপারেশনের জন্য। তো যদি হলো লোয়ার কেস করতে হয়, তখন যেটা করব, এই টু লোয়ার একটা ফাংশন আছে, এই টু লোয়ার ফাংশনের ভিতরে যদি একটা ক্যারেক্টার দেয়া হয় অথবা তার আস্কি কোডটা দেয়া হয়, তখন যেটা হয় যে সেটাকে লোয়ার কেস করে রিটার্ন করা হয়। অর্থাৎ str তে আমরা বসিয়ে দিচ্ছি str এর লোয়ার কেস ভার্সনটা। আর যদি আপার কেস করতে হয়, তখন str তে বসিয়ে দিব str এর আপার কেস ভার্সনটা। এবার লেন্থটা প্রিন্ট করি, ঠিক আছে, সমস্যা নাই। এরপরে নতুন যে স্ট্রিংটা হবে সেই স্ট্রিংটাকে প্রিন্ট করে দিব। একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, অর্থাৎ নিউ লাইন দিয়ে দিই, এখানে স্পেয়ার দিয়ে দিই। তো এটাকে যদি এখন রান করি, তাহলে দেখব কি হয়। একটা ইনপুট দিলাম, ধরো হ্যালো ওয়ার্ল্ড, বলতেছি যে এটার লেন্থ হলো 11, 11টা ক্যারেক্টার আছে। এবার কেস গুলো টগল হয়ে গেছে, ক্যাপিটাল এইচ হয়ে গেছে স্মল এইচ, স্মল লেটার গুলো হয়ে গেছে ক্যাপিটাল লেটার, আবার ডাব্লিউটা হয়ে গেছে স্মল ডাব্লিউ, পরের ও আর এল ডি এগুলো হয়ে গেছে আপার কেস। হ্যাঁ, তো এখানে যেটা করলাম যে একটা স্ট্রিং ইনপুট নিয়েছি গেটেস দিয়ে, সেই স্ট্রিংটাকে কিছু চেঞ্জ চেঞ্জ করে আবার পার্সেন্টেজ দিয়ে প্রিন্ট করে দিয়েছি। ধরো জাস্ট শুধুমাত্র যদি একটা স্ট্রিং ইনপুট নিয়ে আবার আউটপুটটা প্রিন্ট করে দিতাম, ধরো যেটা যেটা রিড করছি সেটাই আবার রাইট করে দিলাম, হ্যাঁ, এটাই আবার প্রিন্ট করে দিলাম, printf %s str। শুরুতে একবার হচ্ছে যেটা ইনপুট দেওয়া হচ্ছে সেটাকেই প্রিন্ট করে দিব, এরপর সেটাকে চেঞ্জ করে আপার কেস টু লোয়ার কেস এবং লোয়ার কেস টু আপার কেস একই সাথে করে আবার সেটাকে প্রিন্ট করব। তো প্রথমে হলো যেটা প্রিন্ট করে, যেটা রিড করেছি সেটাই প্রিন্ট করে দিলাম, এরপর সেটা লেন্থটা প্রিন্ট করলাম, এরপর কেস টগল করার পর যেটা হয় সেটাকে প্রিন্ট করলাম। এবার আসি, এটাকে যদি লাইব্রেরি ইউজ না করে করতে যাই, টু লোয়ারটা যদি ইউজ না করতে চাই এবং টু আপারটা যদি ইউজ করতে না চাই, দেখো আমি হলো এখানে একটু ড্র করি। এ থেকে জেড পর্যন্ত যদি হয়, এ বি সি ডি এভাবে করে জেড, আবার হতে পারে এ বি সি ডি, আবার এটার উপর থেকে এভাবে করে স্মল জেড। যদি ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড এর মধ্যে হয়, এই রেঞ্জের মধ্যে যদি হয়, সেটাকে যেটা করতে হবে, করেসপন্ডিং
তার লোয়ার কেস লেটারে কনভার্ট করে দিতে হবে। যদি সি পাওয়া যায় তখন সেটাকে করে দিতে হবে স্মল সি। যদি এস যদি টি পাওয়া যায়, এখানে টি আছে ধরো কোথাও, তাহলে সেটাকে করে দিতে হবে স্মল টি। যেটা করব দেখো, প্রথমে দেখবো যে এই লেটার যেটা নিয়েছি, ধরো ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড এর মধ্যে একটা লেটার, প্রথমে দেখবো যে সে এ থেকে কত দূরে আছে। ফর এক্সাম্পল সি, সি আছে এ থেকে কত দূরে, 2 পজিশন দূরে আছে, তাই না? সি, ক্যাপিটাল সি। তো এই এ থেকে যত দূরে লেটারটা আছে, স্মল এ থেকে ঠিক তত পজিশন পরে যে লেটারটা পাওয়া যাবে সেটাই হবে লেটারটার লোয়ার কেস ভার্সন। ধরো ক্যাপিটাল পি, হ্যাঁ, এ থেকে সে যত দূরে আছে, হ্যাঁ, এ থেকে সে আছে 19 পজিশন দূরে। এ হলো ফার্স্ট লেটার, পি হলো 20তম লেটার। অর্থাৎ এ থেকে 19, এর সাথে 19 অ্যাড করলে কি পাওয়া যায়? এ প্লাস 19 ইকুয়ালস টু 20, সরি, টি। আবার ক্যাপিটাল এ প্লাস 19, এটা হলো স্মল টি। এখন আমরা প্রথমে বের করবো যে সে এ থেকে কত দূরে আছে। অর্থাৎ যেই লেটারটা আছে, ধরো এসটিআর আই, এটা থেকে প্রথমে এ মাইনাস করব, দেখবো সে এ থেকে কত দূরে আছে। তারপর এই ডিস্টেন্সটা যোগ করে দিব তার সাথে, স্মল এ এর সাথে। এখান থেকে মাইনাস করে পাওয়া গেল 19, হ্যাঁ, এটার মান হলো 19, ধরো ক্যাপিটাল পি এর ক্ষেত্রে। এই 19টা এবার যোগ করে দিব স্মল এ এর সাথে, প্লাস 19। তারপর যেই লেটারটা পাওয়া যাবে সেটাই হবে লেটারটার স্মল স্মল লেটার ভার্সন, হ্যাঁ, বা লোয়ার কেস ভার্সন। এটার সাথে তাহলে যোগ করে দিতে হবে এ, লোয়ার কেস এ। তাহলেই একটা ক্যাপিটাল লেটারের লোয়ার কেস ভার্সনটা পাওয়া যাবে। এটা হচ্ছে আপার কেস টু লোয়ার কেস। আর আরেকটা জিনিস যেটা দেখবো, লোয়ার কেস টু আপার কেস। লোয়ার কেস টু আপার কেস তাহলে কি হবে, কেউ একজন বলো। আপার কেস টু লোয়ার কেস, এটা কি বুঝতে কারো সমস্যা হচ্ছে? নো স্যার। ঠিক আছে, তাহলে কেউ একজন বলো যে লোয়ার কেস টু আপার কেসটা কি হবে। প্রথমে হচ্ছে স্যার লোয়ার কেস এ থেকে বিয়োগ করে দেবো, পরে হচ্ছে আপার কেস এর সাথে যোগ করে দেবো। ঠিক আছে, লোয়ার কেস এটা বিয়োগ করে আপার কেস এটা যোগ করে দিব। এইটা দিয়ে পাওয়া গেল যে লোয়ার কেস এ থেকে সে কত দূরে আছে, সেটাকে যোগ করে দিব আপার কেস এর সাথে, তাহলেই আপার কেস এর ভার্সনটা পাওয়া যাবে। str I equals to str I minus ক্যাপিটাল এ প্লাস স্মল এ। আর এটা হবে str I equals to str I প্লাস মাইনাস স্মল এ প্লাস
তো এটাকে আবার রান করি। এটাকে রান করলে যদি এরকম কিছু একটা লিখি, হ্যালো ওয়ার্ল্ড, তাহলে দেখতে পাচ্ছি যে লাইব্রেরি ফাংশন ইউজ করে যেটা হয়েছিল সেম জিনিসটাই এখন আমরা করতে পারতেছি। তো এখন দেখো, এই গেটেস দিয়ে স্ট্রিং রিড করেছি, প্রিন্টএফ দিয়ে স্ট্রিং রাইট করছি। হ্যাঁ, তো যদি হলো এখানে একটা ছোট একটা কোড দেখাই। এই প্রিন্টএফ এর মতোই আরেকটা ফাংশন আছে স্ট্রিং রাইট করার, সেটা হলো পুটেস। হ্যাঁ, তো এই পুটেস ফাংশনটা দিয়ে এটাকে ধরো হচ্ছে আপার কেস টু লোয়ার কেস করতেছি জাস্ট। হ্যাঁ, এই গেটেস দিয়ে রিড করতেছি এবং পুটেস দিয়ে রাইট করতেছি। পুটেস দিয়েও স্ট্রিং রাইট করা যায়। দেখো পুটেসের এখান থেকে স্লাইডটি একটু দেখাই। ধরো একটা সেন্টেন্স বা একটা স্ট্রিং ইনপুট নিলাম, তারপর সেটাকে প্রিন্ট করলাম। তো এই পুটেস দিলেও যেটা হয় যে নাল ক্যারেক্টার পড়া পর্যন্ত পুরো জিনিসটা প্রিন্ট হয়, বাট এখানে যেই ডিফারেন্সটা হলো প্রিন্টএফ এর সাথে, পুটেস অটোমেটিক একটা নিউ লাইন অ্যাড করে দেয়। হ্যাঁ, এই যে এটা হলো পুরো স্ট্রিংটা, এরপর সে অটোমেটিক একটা নিউ লাইন অ্যাড করে দেয়। তাহলে পুটেসের একটা এক্সাম্পল দেখে ফেলি। এটা হচ্ছে পুটেস। তো এটাকে লোয়ার কেস করে ফেলছি, লেন্থ 16। এখানে একটা নিউ লাইন অটোমেটিক অ্যাড হয়ে গেছে, নতুন করে বলা লাগে নাই যে আলাদা করে ব্যাকস্ল্যাশ দিয়ে বলা লাগে যে নিউ লাইন অ্যাড করো। যদি এটাকে প্রিন্টএফ দিয়ে প্রিন্ট করি, প্রিন্টএফ দেখো এভাবে পার্সেন্টেজ দিয়ে যদি প্রিন্ট করি, তাহলে যেটা হবে লোয়ার কেস স্ট্রিংটা প্রিন্ট হয়েছে, বাট নিউ লাইন আর প্রিন্ট হয়নি। আমরা এই যে যখন ইন্টিজার প্রিন্ট করছি স্যার তখন প্রিন্টএফ এর হচ্ছে পুটেসটা আবার কেন দিব? পুটেস দিয়ে তো হচ্ছে না স্যার প্রিন্টএফটা বুঝায়, তো আলাদা করে আবার প্রিন্টএফ তারপর হচ্ছে পুটেস দুইটাই দিব? না না, দুইটা তো দেই নাই, এখানে জাস্ট প্রিন্টএফ দিছি। দেখো প্রিন্টএফ দিয়েও প্রিন্ট করা যায়, পুটেস দিয়েও প্রিন্ট করা যায়, মানে দুইটা আলাদা আলাদা অপশনই আছে। হ্যাঁ, এটা বোঝানোর জন্য বললাম, যে কোনো একটা ইউজ করবা। ও আচ্ছা। দেখো এখন প্রিন্টএফ দিয়ে দেখো, প্রিন্টএফ যখন কোনো একটা নাম্বার প্রিন্ট করেছি, এখানে উপরেই আছে একটা লাইনের মধ্যে, এই নাম্বারটার সাথে আশেপাশে অন্যান্য কিছু জিনিসপত্র আমরা প্রিন্ট করি না অনেক সময়? এই যে লেংথ ইকুয়ালস টু পার্সেন্ট ডি আই, অথবা সাম ইকুয়ালস টু পার্সেন্ট ডি, এরকম অনেক ধরনের মেসেজই আমরা প্রিন্ট করি, যেখানে একটা মেসেজের মাঝখানে একটা নাম্বার ইনসার্ট করতে হয়, তাই না? এই পার্সেন্টেজ গুলো কিভাবে কাজ করে, একটা প্লেস হোল্ডার হিসেবে কাজ করে। এই পার্সেন্ট ডি এর জায়গায় এখান থেকে একটা ভ্যালু বসে, ঠিক আছে? এই যে লেংথটা যখন প্রিন্ট হচ্ছে, লেংথটা যখন প্রিন্ট হচ্ছে তখন কি হচ্ছে,
এই যে এই মেসেজটাও আসছে, আবার লেংথের ভ্যালুটাও আসছে। এই মেসেজটা কোথা থেকে আসছে? এই যে পার্সেন্ট ডি এর বামে ডানে যেগুলো আছে সেগুলো কিন্তু হুবহু প্রিন্ট হচ্ছে। তো প্রিন্টের দিকে যদি স্ট্রিং প্রিন্ট করো, এরকম কোন একটা মেসেজের মাঝখানে, কোন একটা স্ট্রিং এর মাঝখানে পার্সেন্ট এস দিয়ে সেটাকে প্রিন্ট করা যাবে। হ্যাঁ, একটা নিউ লাইনও দিয়ে দিই, দ্য লোয়ার কেস ভার্সন পার্সেন্ট এস ব্যাকস্ল্যাশ এন। ঠিক আছে, তো ধরো এটা কারো নাম, তো লোয়ার কেস ভার্সন এটা সরাসরি এখান থেকে আসছে, আর পার্সেন্টেজটা জায়গায় স্ট্রিং এর ভ্যালুটা বসে গেছে। যদি শুধু স্ট্রিংটা প্রিন্ট করতে চাই তখন পার্সেন্টেজ না দিলেও হয়, জাস্ট প্রিন্টএফ এর ভিতরে স্ট্রিংটা যদি দিয়ে দিই, স্ট্রিং এর নামটা দিয়ে দিই, তাহলেও সেই স্ট্রিংটা প্রিন্ট করে দিবে। প্রিন্টএফ এর ভিতরে শুধুমাত্র স্যার পুটেজ দিয়ে তো শুধুমাত্র স্ট্রিংটাকে প্রিন্ট করা যাবে, কিন্তু ওই যে না লেন্থ এইভাবে, দিয়ে না এরকম এভাবে করে ডাবল কোট দিয়ে তার সাথে ওইভাবে করে ফুটেজ দিয়ে করা যাবে না। হ্যাঁ, ওইটা দিয়ে করতে হলে প্রিন্টএফটা ইউজ করতে হবে। তো স্ট্রিংটা যদি এভাবে করে প্রিন্ট করে দিতে চাই শুধু, সেক্ষেত্রে আসলে পার্সেন্টেজও দরকার হয় না। একটু এতক্ষণ পর্যন্ত দেখে আসছি যে এরকম করে প্রিন্ট করছি, তাই না? পার্সেন্টেজ এসটিআর এভাবে করে প্রিন্ট করছি না, এটা দরকার হয় না, জাস্ট এসটিআর দিয়ে দিলেই হয়। কিন্তু সেক্ষেত্রে নিউ লাইনটা হবে না। হ্যাঁ, জাস্ট এই যে প্রিন্টএফ এসটিআর যদি দেই, তখন স্ট্রিং এর ভিতরে যা আছে সেটা সরাসরি প্রিন্ট করে দিবে। ওকে, প্রিন্টএফ এসটিআর আর পুটেজ এসটিআর দুইটার মধ্যে ডিফারেন্সটা কি হচ্ছে? পুটেজ দিলে সাথে একটা নিউ লাইন দিয়ে দিচ্ছে। ওকে, এখানে একটা নিউ লাইন চলে আসছে। ঠিক আছে, তাহলে এখন স্ট্রিং এর থেকে কোন একটা ইনফরমেশন বের করা অথবা স্ট্রিং এর উপর বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করা, এই জিনিসগুলো আমরা একটু দেখব। শুরুতেই দেখি যে একটা স্ট্রিং কে যদি হলো করতে হয়, স্ট্রিং এর যদি লেংথ বের করতে হয় তাহলে কি করতে হবে। লেংথ অলরেডি আমরা দেখে ফেলছি। হ্যাঁ, তো লেংথ যদি বের করতে হয় তখন যেটা করব, এই আই একটা ভেরিয়েবল দিয়ে 0 থেকে শেষ পর্যন্ত আই প্লাস প্লাস যদি করি তাহলে আসলে লেংথ বের হয়ে যাবে। যদি হচ্ছে এটা একটা কোড লিখি। হ্যাঁ, তো ধরো কাউন্ট দরকার হবে না, আর আই রাখলাম একটা, তারপর হচ্ছে একটা স্ট্রিং ইনপুট নিলাম। এবার যেটা করব, স্ট্রিংটার লেংথ বের করব। যদি জাস্ট এরকম একটা লুপ দিয়ে দেই তখনই স্ট্রিংটার লেংথটা চলে আসবে। হ্যাঁ, আমি আবার আবার রিড করে দেখাই, কোডটা লিখে দেখাই। প্রথমে হলো একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম, অর্থাৎ ক্যারেক্টার অ্যারে str 50 দিয়েই করলাম, আচ্ছা যাও 100 দিয়েই করলাম এটা ক্যারেক্টার। এবার একটা ইন্টিজার আই নিলাম, scanf দিব না, getS দিব, str যেটা করব যে নাল ক্যারেক্টার পাওয়ার আগ পর্যন্ত আই প্লাস প্লাস করবো। এখানে জাস্ট একটা সেমিকোলন যদি দিয়ে দিই, এখানে এমটি কার্লি ব্রেস একটা এমটি ব্লক দিয়ে দিলেও হয়, অথবা ব্লক না দিতে চাইলে জাস্ট একটা সেমিকোলন দিয়ে দিলেও হয়। ঠিক আছে, তো এই লুপটা থেকে বের হওয়ার পরে আই এর যেই মানটা থাকবে সেটাই হবে
স্ট্রিং এর লেন্থ। ঠিক আছে, তো এই লুপ থেকে বের হওয়ার পরে i এর যে মানটা থাকবে সেটাই হবে স্ট্রিং এর লেন্থ। ওকে, লেন্থ বের করা তাহলে সহজ। ঠিক আছে, এবার এবার আসছি যে একটা স্ট্রিং এর ভিতরে আরেকটা স্ট্রিং কপি করা। হ্যাঁ, দেখো একটা ভেরিয়েবল, একটা ইন্টিজারের ভ্যালু আর একটা ইন্টিজারে যদি নিতে হয়, একটা ইন্টিজারের ভ্যালু যদি আর একটা ইন্টিজারে নিতে হয়, তখন যেটা করি, যেটা করতে হয় যে আই ধরো এক্স এর ভ্যালু ওয়াই এর ভিতরে নিবা, তখন যেটা করব যে ওয়াই ইকুয়ালস টু এক্স এটা লিখলেই হয়, তাই না? এটা ইন্টিজারের ক্ষেত্রেও কাজ করে, ডাবলের ক্ষেত্রেও কাজ করে, ক্যারেক্টারের ক্ষেত্রেও কাজ করে। ধরো দুইটা স্ট্রিং আছে, str ওয়ান আর str2। যেটা করব, অবজেক্টিভ হচ্ছে, কেটে দিই, এটা দরকার হচ্ছে না আপাতত। অবজেক্টিভ হলো কপি str2 ইন্টু str1, অর্থাৎ এই str2 তে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা str1 এ কপি করতে হবে। স্ট্রিং কপি করার সময় দুটি স্ট্রিং নিলাম, স্ট্রিং কপি করার সময় যদি হচ্ছে এরকম হয় যে str1 ইকুয়াল টু str2 লিখি, তখন আসলে এই জিনিসটা কাজ করবে না। যেটা করতে হবে দেখো, একটা অ্যারে থেকে সবগুলো এলিমেন্ট আরেকটা অ্যারেতে নেওয়ার জন্য যেটা করতে হয় যে প্রত্যেকটা এলিমেন্ট একটা একটা করে আরেকটা অ্যারের ভিতরে অ্যাসাইন করতে হয়, আরেকটা অ্যারের ভিতরে কপি করতে হয়, তাই না? তো এই স্ট্রিং কপি করার ক্ষেত্রেও আমরা সেই কাজটাই করব। প্রত্যেকটা ক্যারেক্টার str2 থেকে str1 এ আমরা কপি করব। ঠিক আছে, সো প্রথমে দুইটা স্ট্রিং ইনপুট নিলাম, এরপর আবার দুইটা স্ট্রিংকে আমরা আউটপুট দিয়ে দিব। দেখো এখানে str1 আর str2 দুটো আলাদা। আচ্ছা, str1 এর ভিতরে ধরো যে কোনো কিছুই থাকতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা যেটা করবো str1 এর ভিতরে str2 টাকে যদি কপি করতে চাই, তখন একটা লুপ চালাবো। লুপ চালিয়ে প্রত্যেকটা যেটা করব str1 এর ভিতরে প্রত্যেকটা পজিশনে বসাবো str2 এর সেম পজিশনের এলিমেন্টটা। str2 এর 0তম এলিমেন্টটাকে str1 এর 0 ইন্ডেক্সে বসাবো, str2 এর 1 ইন্ডেক্সের এলিমেন্টটাকে str1 এর 1 ইন্ডেক্সে বসাবো। এভাবে করে এই লুপটা কত দূর পর্যন্ত চালাবো, str2 থেকে একটা একটা করে এলিমেন্ট কপি করা হচ্ছে, একটা একটা করে ক্যারেক্টার কপি করা হচ্ছে str1 এ। তাহলে str2 শেষ হওয়া পর্যন্ত এই লুপটা চলবে। যতক্ষণ না str2 এর নাল ক্যারেক্টার পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে।
হ্যাঁ, এটা নট ইকুয়ালস টু এটা দিলেও হয়। ঠিক আছে, এবার দেখো এতটুকু পর্যন্ত করলে কি কাজ হবে বলতো? str2 থেকে নাল ক্যারেক্টার পাওয়ার আগ পর্যন্ত সবগুলো ক্যারেক্টার str1 এ নিয়ে আসলাম। কপি কি শেষ হয়েছে? না স্যার, str1 এসটিআর ওয়ানে স্যার একটা str1 এ নাল ক্যারেক্টার অ্যাড করা লাগবে। একটা নাল ক্যারেক্টার অ্যাড করা লাগবে। ঠিক আছে, ধরো এরকম এখানে কি আছে স্ট্রিং, হ্যাঁ এই অ্যারে 2 থেকে অ্যারে 1 এ যদি কপি করা হয় তখন যেটা করতে হবে, এই একটা একটা করে এলিমেন্ট কপি করলাম। হ্যাঁ, এল বসাইলাম, স্পেস ও বসাইলাম, এখান থেকে এল বসাইলাম, এ বসাইলাম, নাল ক্যারেক্টার পাওয়ার আগ পর্যন্ত কপি করলাম। নাল ক্যারেক্টার পেয়ে গেছি, কপি করা শেষ। এখন এই অ্যারে 1 যেটা বা str1 যেটা, এইটা কিন্তু এখনো স্ট্রিং হয় নাই, এখানে একটা নাল ক্যারেক্টার কিন্তু বসানো লাগবে। তাহলে যেটা করতে হবে, এই লুপ থেকে বের হওয়ার পরে str1 এ str1 এ যেটা করব, একটা নাল ক্যারেক্টার বসায় দিব। ঠিক আছে, তাহলে জিনিসটা কমপ্লিট হলো। স্যার কন্ডিশনটা আরেকবার বললে ভালো হতো স্যার। স্যার ফর আই ইজ ইকুয়াল কন্ডিশনটা টু হলো str2 শেষ হওয়া পর্যন্ত লুপটা চলবে। কারণ str2 এর লেন্থ যদি 50 হয়, 50টা ক্যারেক্টার কপি করতে হবে। str2 এর লেন্থ যদি 34 হয়, 34টা ক্যারেক্টার কপি করতে হবে। ডিপেন্ড করতেছে না যে str1 এ আপাতত শুরুতে কি আছে, এটার উপর ডিপেন্ড করতেছে না। str1 1000 লেন্থেরও হইতে পারে, str1 20 লেন্থেরও হইতে পারে। এটার উপর ডিপেন্ড করতেছে না যে কয়টা ক্যারেক্টার কপি করতে হবে। str2 এ যে কয়টা আছে সেটার উপর ডিপেন্ড করতেছে যে, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা সুতরাং এখানে যেটা করব, একটা str2 শেষ হওয়া পর্যন্ত যেতে থাকবো। এরপর str2 থেকে str1 এ কপি করতেছি, শেষমেশ নাল ক্যারেক্টার পেলে সরি বের হয়ে যাব লুপ থেকে। কিন্তু str1 এ কিন্তু একটা নাল ক্যারেক্টার বসাতে হবে, নাল ক্যারেক্টার বসাই দিব, তারপর ক্লিক করে দিব। তো প্রথমে একটা স্ট্রিং এর ভিতরে কিছু একটা রাখি, হ্যালো ওয়ার্ল্ড, পরেরটাতে দিলাম হ্যালো ঢাকা। তো দেখতে পাচ্ছি যে দুইটা স্ট্রিং এর ভিতরে str1 এর ভিতরে আছে হ্যালো ওয়ার্ল্ড, str2 এর ভিতরে আছে হ্যালো ঢাকা। হ্যাঁ, যদি এখন কপি করি, str2 এর ভ্যালুটাকে str1 এ কপি করি, তখন str1 এও হবে হ্যালো ঢাকা, str2 তেও হবে হ্যালো ঢাকা। তো দুইটা স্ট্রিং কে রিড করার পরে, ওকে, দুইটা স্ট্রিং কে রিড করার পরে str2 কে str1 এ কপি করছি, তারপর প্রিন্ট করে দিচ্ছি। দুইটা ডিফারেন্ট টাইপেরই দেই, দুইটা ডিফারেন্ট লেন্থের দেই। সো str1 এও এখন ওয়েলকাম টু ঢাকা, str2 তেও এখন ওয়েলকাম টু ঢাকা। যদি হচ্ছে
এরকম হয়, ধরো উপরেরটাতে আছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, নিচেরটাতে আছে এসপিএল। এরপরে দুই লাইনে কি কি আসবে আউটপুটটা? এসপিএল। এরপরের লাইনেও আসবে এসপিএল, তারপরটাতেও আসবে এসপিএল। প্রথম স্ট্রিং এও আছে এসপিএল, দ্বিতীয় স্ট্রিং এও আসবে এসপিএল। যদি এই কাজটা না করি, এই কাজটা করব না, সেম জিনিসটাই ইনপুট দিব, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে ক্যারেক্টার সবগুলো কপি করছি কিন্তু নাল ক্যারেক্টারটা বসাই নাই। এইবার str1 এ কি হবে, str2 তে কি হবে, এটা কেউ একজন বলো। স্যার এসপিএলই str আসবে, কিন্তু ওয়ানে এসপিএল আসবে, সাথে হচ্ছে এক্সট্রা কিছু ক্যারেক্টার আসতে পারে, যেহেতু নাল বসাই নাই। এক্সট্রা কিছু কি ক্যারেক্টার আসবে? স্যার ওই যে গার্বেজ মিলোটের str2 ক্যারেক্টার। তে str2 তে কি থাকবে এটা বলো তো। str2 তে অর্থাৎ সেকেন্ড যে স্ট্রিংটা আমরা ইনপুট নিতেছি, এটাতে কিছু থাকবে? স্যার টুতে তো এসপিএলই থাকবে, আর ওয়ানে হচ্ছে কপি হবে। 2 তে এসপিএল ই থাকবে, 1 এ কপি হবে এসপিএল। হ্যাঁ, 1 এ কি আছে দেখো তো। আমি হলো একটু এখানে একটা ওয়ার্ড প্যাড খুলি। তো স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর হলো এসপিএল। হ্যাঁ, তো এই স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পরে এখানে একটা ব্যাকস্ল্যাশ 0 আছে, একটা নাল ক্যারেক্টার আছে, তাই না? আর এখানে একটা নাল ক্যারেক্টার আছে str2 তে। এটা হলো str1 আর এটা হলো str2। যেটা করছি, str2 থেকে str1 এ এই তিনটা জিনিস কপি করছি। হ্যাঁ, এই তিনটা জিনিস কপি করছি, এখানে বসাইছি। এরপর যদি নর্মাল কেসে যেটা করছি, প্রথমবার যেটা করছি, তিনটা ক্যারেক্টার কপি করার পরে একদম শেষে একটা ব্যাকস্ল্যাশ 0 বসায় দিছি। এটা হলো এই কোডটা। যদি এই কোডটা লিখি, এই যে ব্যাকস্ল্যাশ 0 অর্থাৎ নাল ক্যারেক্টার বসানো সহ যদি লিখি, ঠিক আছে, এটা সহ যদি লিখি, তখন যেটা হবে দেখো, এস কপি হলো, পি কপি হলো, এল কপি হলো। হ্যাঁ, ঠিক আছে, এটা হলো এরকম ছিল, ক্যাপিটাল এস কপি হয়ে এখানে বসলো, তো ক্যাপিটাল এস কপি হয়ে ক্যাপিটাল এস এর জায়গায় বসলো, পি কপি হয়ে পি এর উপর বসলো, এল কপি হয়ে আর এর উপর বসলো। এরপর str2 তে নাল ক্যারেক্টার পেয়ে গেছি। str2 তে নাল ক্যারেক্টার পেয়ে যাওয়া মানে এই লুপ থেকে বের হয়ে যাওয়া, লুপ থেকে বের হয়ে গেছি। str1 এ i এর ভ্যালু এখন কত আছে? প্রথমে i এর ভ্যালু ছিল 0, তারপর 1, তারপর 2, i এর ভ্যালু এখন আছে 3। ঠিক আছে, সো এস এর এখানে i এর ভ্যালু ছিল 0, পি এর এখানে i এর ভ্যালু ছিল 1, এল এর এখানে i এর ভ্যালু ছিল 2। এরপর i প্লাস প্লাস তো প্রত্যেক স্টেপেই হয়েছে, i প্লাস প্লাস, এল এর এখানে i এর ভ্যালু হলো 2, i প্লাস প্লাস হয়ে হয়ে এবার i এর ভ্যালু হচ্ছে 3।
এটা হলো নাল ক্যারেক্টার, i equals to 3। তো str3 তে বসাচ্ছি নাল ক্যারেক্টার, অর্থাৎ এই ইউ এর জায়গায় এবার বসে যাবে নাল ক্যারেক্টার। str1 এ কিন্তু এই পুরা জিনিসটাই আছে, অ্যারের ভিতরে কিন্তু এই পুরা জিনিসটাই আছে, কিন্তু যখন আমরা প্রিন্ট করব অথবা পুটেস দিব printf str1 অথবা পুটেস str1 যেটাই দেই না কেন, যেটা নিবে এখানে নাল ক্যারেক্টার পাওয়ার পর্যন্ত যতটুকু থাকবে ততটুকুই হবে স্ট্রিং এর পার্ট। এরপরে যাই থাকুক না কেন এগুলো দেখার বিষয় না। পরে আরো কিছু ক্যারেক্টার আছে, আরো একটা নাল ক্যারেক্টার আছে, বাট str1 এ কি আছে, str1 এর লেন্থ কত 3, str1 এর কন্টেন্ট কি spl, কারণ এরপর নাল ক্যারেক্টার আছে, নাল ক্যারেক্টার পাওয়া মানে শেষ। হ্যাঁ, তো যেটা করব এই প্রোগ্রামটা আমি কেটে দেই। এখানে নাল ক্যারেক্টার বসানোর পরে str1 str2 দুইটাই প্রিন্ট করলাম। এবার যেটা করব str1 এর থেকে 50টা ক্যারেক্টার প্রিন্ট করব। দেখব কি প্রিন্ট হয়। str2 থেকে কিন্তু str1 এ কপি করা হয়েছে। হ্যাঁ, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ SPL, দেখো এটা হলো str1 এর ইনপুট, এটা হলো str2 এর, এটা হলো str2 এর ইনপুট। এরপরে আবার str1 এবং str2 কে প্রিন্ট করা হয়েছে। এই যে পুটেস str1 এটার আউটপুট হলো SPL, পুটেস str2 এটার আউটপুট হলো SPL, str1 এর কন্টেন্ট হলো তার মানে SPL। বাট দেখো যখন এই লুপ দিয়ে str1 কে প্রিন্ট করা হচ্ছে তখন SPL এর পরে এই ক্যারেক্টার গুলা কিন্তু ঠিকই অ্যারের মধ্যে আছে, কিন্তু এগুলা স্ট্রিং এর পার্ট হিসেবে কনসিডার হবে না। দেখো পরে কিছু গার্বেজ ভ্যালুও আছে। ঠিক আছে, 50টা ক্যারেক্টার যেহেতু প্রিন্ট করছি, আগে যা ছিল সেগুলো কিন্তু রয়ে গেছে, এমন না যেগুলো একদম হারায় যাবে। বাট নাল ক্যারেক্টার যেহেতু পাওয়া গেছে, নাল ক্যারেক্টারের পরের গুলো স্ট্রিং এর পার্ট হিসেবে কাউন্ট হবে না। তাহলে এখন বলো যে আমি যদি এখানে নাল ক্যারেক্টারটা বসাতে ভুলে যাই তখন str1 এ কি থাকবে? এখানে নাল ক্যারেক্টার নাই, তখন কি নেক্সট নাল ক্যারেক্টার পাওয়ার আগ পর্যন্ত যেটা থাকবে পুরাটাই স্ট্রিং এর মধ্যে থাকবে না? জি স্যার। নেক্সট নাল ক্যারেক্টারটা কোথায় ছিল? এই যে STR একদম ল্যাঙ্গুয়েজের পরে, একদম শেষে। তার মানে যেটা হবে str1 এ যেটা থাকবে প্রথম 3টা ক্যারেক্টার SPL দিয়ে রিপ্লেস হবে। এখানে আসি, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রথম এস কপি হয়ে এসে বসলো। হ্যাঁ, এবার হলো এটা আমি দেই নাই, এস কপি হয়ে এসে বসলো, পি কপি হয়ে পিতে বসলো, টি এর উপর বসলো, এল কপি হয়ে আর এর উপর বসলো। নাল ক্যারেক্টার আর এখানে বসাই নাই, তাহলে str1 এ যেটা থাকবে এই পুরা জিনিসটা str1 এ থাকবে। মানে একটা
আনএক্সপেক্টেড কিছু একটা থাকবে, তাই না? সুতরাং একটা স্ট্রিং কে যখন একটা স্ট্রিং এ কপি করব লুপ দিয়ে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার যখন কপি করব, অথবা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যদি একটা স্ট্রিং রিডও করি, নাল ক্যারেক্টারটা আলাদাভাবে বসায় দিতে হবে, না হলে আনএক্সপেক্টেড কিছু একটা থাকার সম্ভাবনা আছে। মানে আনএক্সপেক্টেড কিছু একটাই থাকবে আর কি। হ্যাঁ, তো আগে যেটা বলছিলাম সেটাতে ফিরে আসি। যদি এটা দিতে ভুলে যাই, এরপর যদি রিড করি, এরপর যদি প্রিন্ট করি, তাহলে এখানে একটু মেসেজ দেই সাথে। আচ্ছা, এবার মেসেজ ছাড়াই করি, পরের বার দরকার হলে মেসেজ দিব। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ SPL। এখন str1 এ হয়ে গেছে এইটা, str2 তে আছে SPL। ঠিক আছে, তো ঠিক আছে। আমরা তাহলে বুঝলাম যে কপি করার জন্য ক্যারেক্টার বাই ক্যারেক্টার কপি করে তারপর শেষে একটা নাল ক্যারেক্টার বসায় দিতে হবে। আচ্ছা স্যার, এক্সামে যদি এগুলো থাকে আমরা যদি লাইব্রেরি ফাংশন ইউজ করে করি তাইলে হবে না?